চৈতন্যপুর হাই স্কুলে লেখাপড়া করি। ফুটবল খেলার সময় একটু হালকা আঘাত পেয়েছিল। আমি গ্রাম্য ডাক্তারের কাছে ওষুধ খাইতাম। কিছুদিন ওষুধ খাওয়ার পরে ব্যথাটা আসলেই থামছিল না। ডাক্তার বলল যে একটা এক্স-রে করে দেখো। তারপরে আমি এক্স-রে করলাম চাঁপাইনবাবগঞ্জে। ডাক্তার বলল যে হার্টিতে সমস্যা আছে। তারপরে আমাকে রাজশাহী নিয়ে যাওয়া হয়। রাজশাহীতে বলে যে এটা দ্রুত অপারেশন করতে হবে। ডাক্তার বলছে যে ক্যান্সারের ওর হতে পারে, ওই পায়ে তুমি ভর দিয়ে দাঁড়াতে পারবে না। আমি তখনই আশ্চর্য, আমি ভর দিয়ে দাঁড়াতে পারবো না মানে? আমার তো সামনে 4 মাস পরে এসএসসি এক্সাম। মনে হতো যে আমার স্বপ্নটা ভেঙে গেল। সারা বিশ্বে বলা হয় যে প্রতি বছর 4 লাখ শিশু ক্যান্সার আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে 8 থেকে 10,000 শিশু প্রতি বছর আক্রান্ত হয়। চিকিৎসাটা কিন্তু সমন্বিত একটা চিকিৎসা ব্যবস্থা লাগে, এবং আরেকটা হলো যে একটু দীর্ঘমেয়াদী এবং একটা গ্যাপে তো ওই সময় একটা ড্রপ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই আছে চিকিৎসা শেষ হয়ে গেল, কেমোর ধাপ শেষ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে সেল আবার ফিরে আসতেছে, টিউমার আবার হয়ে যাচ্ছে। তখন আমরা বাবা মা কী করবো? সারা জীবন কি ওই কেমোই দিব? এত টাকা কোথায় পাবো? তখন বাচ্চার আশা ছেড়ে দেওয়া লাগে। দেখা গেল যে 2 দিন পর পরে ব্লাড কমে যাচ্ছে, 2 দিন পর পরে ব্লাড দিতে হচ্ছে, তার উপর আবার অ্যান্টিবায়োটিক, এগুলো তো চলছে। অনেক টাকার খরচ এখানে। এক একটা লাল রক্তের ব্যাগের দাম আমি যদি কিনতে যাই ডোনার টোনার সবসহ 5 থেকে 7,000 টাকা লাগে, আর 20,000 টাকা লাগবে আপনার প্লাটিলেটটা কিনতে গেলে। ওর বয়স যখন 6 মাস, এরপর থেকে আর কি অনেক ধরনের সমস্যা দেখা দিত। ঠান্ডা সবসময় লাগিয়ে থাকতো, কখনো ভালো হতো না, মুখে ঘা হতো, তারপরে মানে এক এক সময় এক এক ধরনের সিনড্রোম দেখা যেত। ডাক্তার প্রথমে আমাদের আগের রিপোর্টগুলো দেখছে, পরে জায়গায় বোন মেরু করার পরে বলছে আর কি ব্লাড ক্যান্সার, 3 বছরের চিকিৎসা। WCC ম্যান্ডেট হচ্ছে লো ইনকাম মিড ইনকাম কান্ট্রিগুলোতে সাপোর্ট করা, এবং বাংলাদেশে যেহেতু এটার রেটটা অনেক হাই, এই কারণেই মূলত WCC একটা সময় চিন্তা করে যে তাহলে আমাদের ওয়ান অফ দ্য পোটেনশিয়াল কান্ট্রি হতে পারে বাংলাদেশ, যেখানে WCCর ম্যান্ডেট এবং বাংলাদেশের নিড এই দুইটা একটা জায়গায় মার্জ হয়েছে। WCC মূলত অফিসিয়ালি বাংলাদেশে কাজ শুরু করছে 2012 সাল থেকে, যে ইমপ্রুভিং পেডিয়াট্রিক অনকোলজি আউটকামস ইন বাংলাদেশ। এই প্রজেক্টটা মূলত অফিসিয়ালি বাংলাদেশে শুরু হয় 2020 সালের মার্চ মাস থেকে। 4টা জিনিসকে ফোকাস করে এই প্রজেক্টটা ডিজাইন করা, যেটা ফার্স্ট অফ অল আমরা বলছি ইমপ্রুভিং ট্রিটমেন্ট কোয়ালিটি। এই মুহূর্তে কিন্তু আমরা 13টা হসপিটালে সাপোর্ট দিচ্ছি বাংলাদেশে, 13টা গভর্নমেন্ট হসপিটালে। পুরো সোসাইটি কীভাবে অ্যাট এ টাইম প্র্যাকটিস করতে পারে সেটার জন্য কিন্তু আমরা পেডিয়াট্রিক অনকোলজি সোসাইটি বাংলাদেশ যে অর্গানাইজেশনটা আছে তাদের সাথে কোলাবোরেশনের ভিত্তিতে এই প্রোটোকলগুলো রিভাইজ করা হয়েছে এবং তাদের রিকমেন্ডেশন নেওয়া হয়েছে, সো দ্যাট বাংলাদেশে এখন দেশের যে প্রান্তেই পেডিয়াট্রিক অনকোলজিস্ট থাকুক না কেন তারা কিন্তু এখন সেম প্রোটোকল ইউজ করবে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই প্রোটোকল নিজেরা তৈরি করছি না, আমরা সুইটেবল প্রোটোকল যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল সেগুলো নিয়েই আমরা আমাদের দেশের লাক্সই হিসাবে আমরা এটা বেছে নিয়েছি, যে আমরা সোসাইটির মাধ্যমে বেছে নিয়েছি, সোসাইটিকে হেড অফ অল রেখেছি, কাজেই মেম্বাররা যেন এটা ফলো করতে পারে। যে আমরা একটা ড্রাগস যতটুকু আমরা মনে করি এইটুকু দিলে আমাদের জন্য, এর বেশি দিলে এথনিক্যালি মানে একটা দেশের পার্সপেক্টিভে তার হাইট, ওয়েট, এথনিসিটি মানে সে তার জাতিগত যে ডিফারেন্সটা তার মতো এই সাপ্রেশনটা হয়। আমি আপনার বাচ্চাকে কিওর করতে যে এমন ডোজ দিলাম যেটা ও নিতেই পারলো না, আলটিমেটলি এ টক্সিক ডেথ হলো। তো আমরা মনে করছি যে এইরকম দিলে আমরা আমাদের দেশে এটাকে এক্সিকিউট করতে পারবো এবং এটা মোটামুটি একটা ভালো ফল দিবে এবং আলটিমেটলি পেশেন্টের কিওরের সম্ভাবনা আরও বাড়বে। এই মুহূর্তে 52 জন অনকোলজিস্ট অলরেডি হয়েছে, তারা বিভিন্ন জায়গায় কাজ করছে। আমাদের চিকিৎসা খরচের একটা ওয়ান অফ দি পার্ট হলে ঢাকা এসে চিকিৎসা করা, তো যেহেতু আমাদের এখন ফ্যাসিলিটিস হয়েছে, সো তারা তো ওইখানে লোকাল এরিয়াতেই এই চিকিৎসাটা নিতে পারে। এই ন্যাশনাল প্রোটোকলের কারণে যে রোগীগুলো ঢাকা থেকে আসছে, ঢাকা থেকে ট্রিটমেন্টটা ডিসকন্টিনিউ করে চলে যাচ্ছে তাদের ফিনান্সিয়াল প্রবলেমের কারণে, তারা আমাদের কাছে যায়, আমরা কিন্তু সেম প্রোটোকলটাই আমরা আবার ইউজ করতে পারি, ফলে তার ট্রিটমেন্টটা ইন্টারাপশান হচ্ছে না, ট্রিটমেন্টটা কোএক্সিস্টেন্স আছে এবং তার আউটকামটা ভালো হচ্ছে, তার রিল্যাপস হচ্ছে না। অনেক সময় যে এই ফিল্ডে এক্সপার্ট না, সে হেজিটেট ফিল করে যে আমি কি ঠিক করছি কি ভুল করছি। এই প্রোটোকলটা যদি তার কাছে থাকে এবং যদি সে মেজারমেন্টটা আমরা করে রাখি, তাহলে কিন্তু ঠিক ডিস্ট্রিক্ট লেভেলেও এই প্রোটোকলটা ইউজ করে সে তার ইমার্জেন্সি কাজটা সার্ভ করতে পারবে। ক্যান্সার ট্রিটমেন্ট আমরা বলি এটা একটা টিম ওয়ার্ক। পেডিয়াট্রিক অনকোলজি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো পার্টিকুলারলি একজন নার্সের জানা দরকার
সেই জিনিসগুলো কিন্তু একদম কাইন্ড অফ হাতে কলমে তাদের কে এটা ধরে দেওয়া হয়েছে। ক্লাসগুলো ডাক্তাররা নিয়েছেন, আমাদের শিশু ক্যান্সার বিশেষজ্ঞ যারা তারা নিয়েছেন। মূলত আমরা ঢাকাতেই এই জিনিসটা করেছি। আমাদের তো এখন 100 ক্রস করে গেছে নার্স। এই নার্সরাই আবার গ্রুপ অফ ছোট ছোট গ্রুপকে তারা ট্রেনিং দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে। তাহলে এখন আমাদের আর ডাক্তারদের বিভিন্ন জায়গায় যেতে হবে না, এদেরকে আমরা ঢাকার বাইরে পাঠিয়ে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে যেখানে যেখানে এই বিভাগটা চালু আছে সেখানে গিয়ে তারা মানে ট্রেনার হিসাবে ট্রেনিং দিতে একদম মানে যোগ্য বলে আমি এখন মনে করি। নার্স ছাড়া ক্যান্সার চিকিৎসা হবে না, এবং তারা হচ্ছে অনকোলজি নার্স। কেমোথেরাপি দিতে হলেই শিরায় পুশ করতে হয় বেশিরভাগ। এগুলো যদি কোনো কারণে যদি জায়গা মতো না পড়ে সেই ক্যানুলাটা ডিসপ্লেস হয়, দেখা যায় ওখানে আস্তে আস্তে মানে একটা প্রদাহ, তারপরে টিস্যু নষ্ট হয়ে তারপর সেখানে টিস্যু পচন ধরে যায়, এবং কেমোথেরাপিটা ওই সময় বন্ধ রেখে দিতে হয়। বাইরের নার্স হঠাৎ করে এসে বলতে পারবে না যে কেমো জিনিসটা কি, আর আমরা এখানে যারা ট্রেন আপ করা আছি এটা তো সহজেই আমরা কাজ করতে পারবো। ট্রেনিং হয়েছে কিভাবে মেন্টালি তাদের সাপোর্ট দিব, যদি আমরা কিছু না পারি তাহলে তার পাশে কিভাবে আমরা দাঁড়াতে পারি, সেই সহযোগিতার হাতটা যেন তাদের হাতে বাড়িয়ে দেয়। আমরা পেশেন্টদেরকে কিভাবে কাউন্সেলিং করব, তারপরে নিজেকেও একটা খারাপ সিচুয়েশন থেকে কিভাবে প্রস্তুত করব, সেই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যখন রুগীটার সব কেমো কমপ্লিট হয়ে যায়, ওদের 5টা বছর কমপ্লিট হয়ে গেল, তখন ওরাও স্যাটিসফাই থাকে। তখন আমাদের কাছেও যখন এসে তারা বলে যে সুস্থ আছে, তখন এটা খুবই মানে নিজেকে নার্স হিসেবে প্রাউড ফিল করি আর কি। প্রত্যেকটা হসপিটালে আমরা মান্থলি বেসিসে তাদের একটা অ্যাওয়ারনেস মিটিংয়ের ব্যবস্থা রেখেছি। এটা মূলত 2টা পারপাস থেকে বেসিক্যালি আমাদের এটা করা হয়েছিল। একটা হচ্ছে এখানে একজন এক্সপার্ট ডক্টর প্রত্যেক মাসে তাদের জন্য একটা সেশন নেয়, যেখানে তাদেরকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়, স্পেশালি কিভাবে তারা হসপিটাল দিনগুলোতে ইনফেকশন কন্ট্রোল করতে পারে, কিভাবে তারা মোর নিউট্রিশিয়াস ফুড বাচ্চাদের জন্য এনশিওর করতে পারে। নিউট্রিশনের গুরুত্ব এত বেশি, এবং আমাদের বাচ্চাদের ওজনটা ঠিক রাখা, যাতে তার স্বাস্থ্যটা ঠিক থাকে, এইটা পরবর্তীকালে যখন চিকিৎসায় আসে তখন এটা আমাদের কেমোথেরাপি দেওয়ার জন্য খুবই জরুরি। এই জন্যই আমাদের মাদের সাথে কথা বলা, যে তারা কিভাবে বাচ্চাদের খাওয়াবে, কিভাবে যত্ন করবে, কিভাবে রাখবে, কখন আমাদের কাছে আসবে, কি কি তাদের সমস্যা হতে পারে যে যার জন্য আমাদের কাছে আসবে, এইগুলো তাদের টোটাল মানে জানানো খুব জরুরি। না হলে বাচ্চাটার স্বাস্থ্যটাও ভালো থাকবে না, আর আমাদের চিকিৎসা দিয়েও ওই বাচ্চাটার আমরা অনেক বেশি মানে সুস্থ করতে পারবো না। এই রোগ শোনার পর থেকে আমি সবসময় কান্নাকাটি করতাম। এমনকি একটু এই জায়গায় আইসা সবাই দেখে একটু শক্ত হয়েছে, বাড়িতে গেলে মনে হয় আমি বড় অসহায়, কিন্তু আমি এই জায়গায় আসলে মনে হয় আমার মতো বড় অসহায় অনেকেই আছে, একটু সাহস লাগে। প্রত্যেকটা হসপিটালে আমরা একজন করে ডেডিকেটেড ফ্যামিলি সাপোর্ট অফিসার আমরা অ্যাসাইন করেছিলাম। মূল ফোকাসই তার হচ্ছে মর্নিং টু ইভিনিং সে যেন এই ফ্যামিলিগুলোর কার কী দরকার, কী ধরনের সহায়তা দরকার, এই জিনিসগুলো অ্যাসেস করা। আমরা চেষ্টা করেছি এই প্রজেক্ট থেকে ফাইন্যান্সিয়ালি বেনিফিট দেওয়ার জন্যে, স্পেশালি তাদের ডায়াগনোসিসের ক্ষেত্রে, কেমো বা ড্রাগস পারচেজের ক্ষেত্রে, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাকোমোডেশন এবং যে সমস্ত ফ্যামিলিগুলো ট্রান্সপোর্টটাও অ্যাভয়েড করতে পারে না, আমাদের এরকম কিছু ফ্যামিলিও আছে, সেই ফ্যামিলিগুলোকে আমরা চেষ্টা করেছি যে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিসগুলো আমরা দিয়েছি। প্রথমত হচ্ছে তারা আর্থিক একটা সাহায্য করছে, সেটা কম হলেও সেটা রোগীদের জন্য খুব কাজে আসে। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোনো রোগীর ক্ষেত্রে যে বরাদ্দকৃত যে অংশটুকু তার চেয়ে বেশিও আমরা অনেক সময় সুপারিশ করে নিয়ে সেই রোগীর জন্য সাহায্য করছি। বাচ্চার ক্যান্সার জেনে বা একটু অবস্থা খারাপ হলে ভেঙে পড়ে যে হয়তো আমার বাচ্চাটা আর বাঁচবে না, প্যারেন্টদেরকে কাউন্সিলিং করা, ট্রিটমেন্ট করেন, বাচ্চা ভালো হবে। এখানে হচ্ছে বাচ্চারা যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করি, এটাতে ওদের বেনিফিট হয়। এক মাসে প্রায় 60-70 হাজার টাকা এরকম খরচ হয়। আমরা এই জায়গায় ফ্রি বেডে থাকি, ওষুধপাতি আর এই যে খাওয়া দাওয়াতে এগুলোতে খরচ হয়। আমরা যে মেডিসিনগুলো কিনি এটার হিসাব অনুযায়ী বা আমাদের চিকিৎসার ধরন অনুযায়ী এই জায়গায় মানে এই করে আমাদের কিছু টাকা দেয়, ওইটা দিয়ে আমাদের একটা জিনিস আগায় যায়, এটাই সুবিধা। আমাদের মতো অসহায় এই পৃথিবীতে মনে হয় আর কেউ নেই। প্রত্যেকটা মুহূর্তে আমাদের একটা মরিচিকার পিছনে দৌড়াইতে হয়। এই বাচ্চা অসুস্থ হচ্ছে, এই বাচ্চা ভালো হচ্ছে, অ্যান্টিবায়োটিকে ওদেরকে ভালো করতেছে, টাকায় ভালো করতেছে। আমি 2বার টাকা পাইছিলাম, একবার পাইছিলাম 3000, একবার পাইছিলাম 4000। আমাদের যত টাকা ব্যয় হয় তার কাছে এগুলো টাকা কিছুই না। বাচ্চার যদি আমি একটা ফলও কিনতে পারি ওই টাকা দিয়ে, ওইটাই ভালো লাগে আর কি। হয়তো বা আমার যাতায়াত ভাড়াটা হইলো। একটা বাচ্চার
কয় বছর থেকে ট্রিটমেন্ট নিচ্ছে, তার মার সাথে আমার সেভাবে নতুন কিনা না পুরাতন, কবে থেকে ট্রিটমেন্ট নিচ্ছে, আগে কোথাও নিয়েছে কিনা, কীভাবে তাদের জন্য হেল্প করতে আমি পারি, তাদের কি মানে সাহায্য দরকার। অনেকে জানে না যে ওষুধটা ফ্রিতে পাচ্ছে, থাকতে পারতেছে না, এটাও আমাকে বলছে। আমি যখন ফার্স্ট 94-এর দিকে কাজ করা শুরু করেছি তখন দেখলাম ক্যান্সার বাচ্চারা প্যারেন্টসরা আসে, তারপর যেহেতু এটা লং টার্ম তারা আস্তে করে ফেরত চলে যায়, ড্রপ আউট হয়ে যায়, কারণ ভাবে যে এখানটায় ঢাকায় এসে কোথায় থাকবো, থাকার জায়গা নেই, যে খরচ সেগুলো তো বিয়ার করা তাদের সম্ভব না। তখন আমি মনে করলাম যে আমি তো শেল্টার দেখেছি লন্ডনে, সেখানটা একটা যদি আমি শেল্টার করে দেই তাহলে গ্রামের থেকে এসে এরা এখানটা থেকে ট্রিটমেন্ট করতে পারবে, কেমন করে কাউন্সেলিং করে, কেমন করে টাইম দেয় বাচ্চাদের, কেমন করে বেড়াতে নিয়ে যায়, সব সেইগুলি দেখে বাংলাদেশে এসে আমি ওই জিনিসটাই করতেছিলাম, এখানটা সাইকোসোশ্যাল সাইটটা দেখা। এই শেল্টারের জন্যই আস্তে আস্তে মানুষ আসা শুরু করলো, ট্রিটমেন্ট কমপ্লিট করছে, এখন সার্ভাইভারও হচ্ছে, আগে তো সেটা ওরকম হতো না। এটা হয়তো আল্লাহরই ইচ্ছা, এরকম করে আমার ছেলেটাকে মাত্র 3 বছর 3 মাস 3 দিনের বয়সে নিয়ে গেল, আর তার বদলে আমি প্রচুর বাচ্চাদেরকে এখানটায় হেল্প করতে পারছি। করোনা শুরু হওয়ার পরের দিকে লকডাউন দিয়ে দিল, তখন তো যাতায়াতে সব কিছু বন্ধ, তখন আমার কেমোর আবার ডেট পড়লো, ওই কেমোর ডেটের সমান কীভাবে যাব, গাড়ি নাই। এই প্রজেক্টটা আসলে শুরুই হয়েছে কোভিড পিরিয়ডে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তখন আমাদের কান্ট্রি একদম টোটালি লকডাউন ছিল। ঢাকার আশেপাশে যে ফ্যামিলিগুলো আছে যাদের শিডিউল কেমো ডেট আছে বা তার ফলো আপ ট্রিটমেন্ট আছে, সেই সমস্ত ফ্যামিলিগুলোর সাথে কমিউনিকেট করে কিন্তু আমরা ঢাকা থেকে তাদেরকে জাস্ট অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাদের ডে কেয়ার সার্ভিস এনশিওর করে আবার তাদেরকে নিজ নিজ বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা উইথ মেনটেনিং দ্য কোভিড সেফটি অ্যান্ড সিকিউরিটি। একজন হেলথ কেয়ার প্রফেশনাল যদি অসুস্থ হয়ে যায় বা কোনোভাবে সে সার্ভিস থেকে একটু পিছিয়ে পড়ে, তাহলে যেটা হবে যে অনেকগুলো মানুষ এখান থেকে সার্ভিসে বাধাগ্রস্ত হবে। বেশ কিছু পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ওই সময় আমরা পারচেস করেছি, এবং আমাদের প্রত্যেকটা পার্টনার হসপিটালে আমরা এই জিনিসগুলো প্রায় 1 বছর সময় ব্যাপী আমরা এটাকে এনশিওর করেছি। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এদের মধ্যে যেন এই হতাশাটা কখনো না হয় যে আমার টাকা নেই বলে আমি আমার বাচ্চাকে চিকিৎসা করতে পারলাম না। মাঝখানে একটা আলট্রা করছিল নিউরোব্লাস্টোমার, ওরা কিছুই খুঁজে পায়নি, তাতে একটু আসার সম্ভাবনা দেখতেছি। আর ও অনেক ভালো, বাসায় গেলে ওর খাওয়া দাওয়া, ছোটাছুটি, পড়াশোনা এগুলো দিক থেকে ও অনেক ভালো আছে। ছুটি হলে বাসায় যাব, খেলাধুলা করব, সাইকেল চালাবো। যখন থেকে হাঁটতে পারছি তখন থেকে মানে আবার আশাটা মনে হচ্ছে ফিরে পাচ্ছি, সামনে আমি লেখাপড়া করতে পারবো বা আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারবো।